বাড়ি ভাই আরেক তার ডেস্টিনেশন ঠিক করে ফেলাইছে ভাই, সে পলাইব টানেল দিয়া, সেই ঠিক করছে। শেখ হাসিনা কর্ণবিলে টানেল করলেন, কারণ উনি তো পলাইতে চান নাই, দেশ ত্যাগ করেছে, টানেল বানান নাই। টানেল দিয়ে পালিয়ে কোথায় যাবে? বার্মা হয়ে চায়না হয়ে পাকিস্তান যাবে, বার্মা হয়ে টানেল ওইদিকে যাবে, বুড়িগঙ্গায় দিয়ে বের হবে, ঢাকা থেকে বার্মা পর্যন্ত টানেল হবে। তাহলে হতেও পারে, না হইলে বুড়িগঙ্গাতে নৌকা রেডি থাকবে, লঞ্চ রেডি থাকবে বুড়িগঙ্গায়, সেইখান থেকে যাবে, পালিয়ে যাবে সে। তারেক রহমান সে এটা বুঝতে পারতেছে, তার পরিণতি যা শুরু করছে তার লোকজন এবং তার যে উদ্দেশ্যটা, সে তো এই 4 বারের বেশি, শেখ হাসিনা 4 বার হয়েছে, 4 বার প্রধানমন্ত্রী না থাকলে তার তো সে আশা পূরণ হবে না, তার মা হতে পারেনি, ওর স্বপ্ন ছিল। কারণ বঙ্গবন্ধু পরিবারের সাথে টেক্কা দেওয়া যায় তাদের উদ্দেশ্যই থাকে। শেখ হাসিনা 4 বার প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে হইতে হবে, সে যে পথে হাঁটতেছে এবং পরবর্তী প্রধানমন্ত্রী সে নির্ধারণ করেই ফেলেছে, টেস্টে চলতেছে, নাতিনের নাম কি, তারেক রহমানের মেয়ের নাম কি, এই যে ট্রেনিং চলতেছে, কার সাথে শিক্ষামন্ত্রী ক্লাস নিতেছে, কার সাথে রাজনীতি করবা, জাইমা রহমানের সাথে সরব লাগে, বিয়ে করবো না, সেই এজাজের হুমায়ুন ব্যক্তি ছিলেন ভাই। এই যে তুই রাজাকার শব্দরা সৃষ্টি করা হুমায়ুন আহমেদের, এইটা কি সূক্ষ্ম লাগে, তুই রাজাকার, এই যে আমি এটা শব্দ যেটা বললাম, এইটা ওর কাজে লাগতেছে না, মিলন সেইভাবে বলতেছে, কার সাথে রাজনীতি করবা, জাইমা রহমান। তার কিন্তু উদ্দেশ্য তার মেয়েকে নিয়ে যে ঘুরে, কিন্তু জোবায়দাকে সে নেতৃত্বে আনবে না, তার মেয়েকে আনতে চায়। কে একটা প্রশ্ন করলো, এই লোকটা তো ইয়ে ছিল, ব্রিটেনে ছিল, আর এই লোকটা ব্রিটেনে ছিল, সে পয়সা খাওয়া ছাড়া আর কিছু শিখছে নাকি ওই জায়গায়। তার মেয়েকে নিয়ে আমি আপনাদেরকে কালকে ওইটা বলেছি, তার মেয়ে কি করে এগুলো সহ্য করতেছে। ক্ষমতা কি এমন, ক্ষমতা কি এমনই মানুষকে এইভাবে ইয়ে করে দেয়, একেবারে ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে সে, আর কোনো ক্লাস নাই। এই যে তারেকের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যে বুঝতে পারতেছে তার পরিণতিটা কি হবে, যেভাবে তার শাসন ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য, যেভাবে মবকে প্রশ্রয় দিচ্ছে। দেখলাম বক্সারের একটা বংশের একটা যুবলীগ নেতাকে যেভাবে পিটিয়েছে ডিবি, সে হাঁটতে পারতেছে না, তার সন্তানের গালে হাত দিতে গিয়েছিল, তাকে হাত দিতে দেয় নাই। এই যে অবস্থা, এই যে শিক্ষাটা তারা দিচ্ছে, আপনি এটা নিউজ পড়েন নাই? 11 বছরের একটি ছেলে তার বোনের দর্শনকারীকে 4টি গুলি করেছে, মানে সে জানে এই দেশে বিচার পাবে না, সে তাই জন্য সে হত্যা করেছে। আজকে আমার মনে পড়ে সেই কমরেডের আমার কথা, আমাদের বাদল ভাইয়ের কথা, বাদল ভাইয়ের একটা কথা আমার মনে পড়ে, যে দর্শক আর দর্শিতা এক রাস্তায় চলতে পারে না। একইভাবে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদেরকে আমি তাদের সমর্থন, তাদের সাথে আমি হাঁটতে পারি না, তাদের সাথে আমি চলতে পারি না। যারা স্বপ্ন দেখেন ওই লাল বদলদের সাথে চলবেন, তারা স্বপ্নেই থাকেন, আমি তাদের সাথে আমি চলতে পারি না। তারেক সেটা বুঝতে পারছেন, বুঝলেই দেশে যে আপনি তেল সংকট, যেভাবে তেল ঢালা, তেল সংকট ভাই, ইস্টার্ন রিফাইনারি এই মন্ত্রীদের তেল সাপ্লাই করতে করতেই তো শেষ, আর মন্ত্রীরা সব তেল ডালতেছে তারেকের আর তারেকের ওয়াইফের মেয়ের পায়ে, তেল তো ওইখানেই শেষ রে ভাই, এত তেল আর পাইবো কই ওরা, বন্ধ না হয়ে উপায় আছে? এই যে 41,000 দেড় মাসে আপনি চিন্তা করেন, 41,000 ঋণ, 41,000 ব্যাংক ঋণ, ব্যাংক থেকে টাকা নিচ্ছিল। ওই আমাদের দেবপ্রিয় প্যান্ট খুইলা যায়, তাই জন্য বেল পয়লা থাকে, দেবপ্রিয় তো কথা বলে না গো, এখন কথা বলে না, কোন সালা তো কথা বলে না, এত অর্থনীতি, জিল্লুর তো কথা বলে না, কেউ কথা বলে না, কেন বলে না? সব সালা ডিস্ট্রিক্টের দালাল। কই এত মানবতা, আমার সুলতানা কামাল তো কথা বলেন না, উনি চুপচাপ কেন? নারী দর্শিত হচ্ছে, মানবতা বিকৃতি, কোনো কথা বলে না। শেখ হাসিনার সময় তো বড় বড় কথা বলতেন, আবার বলেন শেখ হাসিনার মানুষের গণতন্ত্র ছিল না, এখন গণতন্ত্র আছে, কি বলেন আপনার? বাড়ি ভাই আরেক তার
ডেস্টিনেশন ঠিক করে ফেলাইছে ভাই। সে পলাইব টানেল দিয়া, সেই ঠিক করছে। শেখ হাসিনা কেন কর্ণবিলে টানেল করলেন? কারণ উনি তো পলাইতে চান নাই, উনি দেশ ত্যাগ করেছেন, টানেল বানান নাই। টানেল দিয়ে কোথায় যাবে? টানেল দিয়ে কোথায় যাবে? যখন টানেল দিয়ে পালিয়ে কোথায় যাবে? বার্মা হয়ে, চায়না হয়ে পাকিস্তান যাবে, বার্মা হয়ে টানেল ওইদিকে যাবে, বুড়িগঙ্গায় দিয়ে বের হবে। মানে তারপরে ঢাকা থেকে বার্মা পর্যন্ত টানেল হবে তাহলে? হতেও পারে, না হইলে বুড়িগঙ্গাতে নৌকা রেডি থাকবে, লঞ্চ রেডি থাকবে বুড়িগঙ্গায়, সেইখান থেকে যাবে, পালিয়ে যাবে সে। এটা মানে অদ্ভুত কারবার আর কি। মানে এর কি, এর একটা খরচের ব্যবস্থা করা, এই যে ব্যয় বাড়াইতে আছে বিভিন্ন প্রজেক্ট, এটা চুরির ধান্দা। কালকে দেখেন নাই, প্রকৌশলী খবর পাইছে প্রজেক্টে অনিয়ম হয়েছে, সে বেচার পরিদর্শক ঠিকাদার লাঠি দিয়ে প্রকৌশলীকে লাঠি দিয়ে দৌড়ানি দিয়েছে। এই হচ্ছে আমরা আজকে আছি। এরপরে আমাদের সুশীলরা কথা বলে না। সুরজিতা থাকলে বলতেন, দেবপ্রিয় একটা কথা বল রে, দেবপ্রিয় একটা কথা বল, হ্যাঁ, সুন্দর করে বলতে লাগে। এরা কথা বলে না, কারণ সবগুলা আওয়ামী লীগের আমলে এরা সেই সুযোগটা পায় না। এখন যে সুযোগটা পাচ্ছে, ইরফানুজ্জামানের গলা চিন করে বাজে এখন, কারণ না বলে পারে না, কারণ টিআইবি তাকে যে পয়সা দেয়, যে টিআইবি কে একটু হালাল করে দিন, মধ্যে মধ্যে বলে স্বাধীন সংবিধান নিয়ে বঙ্গবন্ধু কন্যার আমলে সংবিধানের বাইরে যাননি উনি। আপনি তো সেই সময় সমালোচনা করেছেন। সংবিধানের কোথায় লেখা আছে যে তত্ত্বাবধায়ক থাকবে? কোন জায়গায় লেখা ছিল? কিন্তু আপনি তো সব আজকে কেন চিনচিরে করার কথা বলেন? কই আমার কামাল চাচা বীর বাঙালি জাগক বুঝলে তো লাঠি দিয়ে বের হন না উনি, এখন আর কই গেলেন না। সুতরাং এদের নিয়ে ভাববে, তারেক তার ডেস্টিনেশন জানে ভাই, সে কোথায় যাইতে হবে, তাকে পাকতে হবে, বাঁধার জন্য সে পথ খুঁজতেছে। এই যে টানেল আর বাংকার বানাবে, মানে চিন্তা করা যায় না, বুঝছেন পারে। শিরিন শারমিনের জামিনটা নিয়ে আপনার বক্তব্যটা কি? আমি আসলে কনফিউজড, আমি কনফিউজড। কেনই বা এত মাস ওনাকে গুম করে রাখলো? কেনই বা ওনাকে আবার অত্যাচার করে, মুখে দাগের চিহ্ন, এটা অত্যাচারের চিহ্ন পরিষ্কার বোঝা যায়, তাকে কেনই বা গ্রেপ্তার করলো? আর কেনই বা এক সপ্তাহ জামিনের পরপরই মুক্তি দিয়ে দিল? অথচ আইবির তো মুক্তি হয় না। আইবি জামিন পেল, মুক্তি, শুধু আইবি না, আর অনেকেই হন না। এই যে সাদ্দাম, তার বউ আর সন্তান মারা হলো, সেও তো জামিন, তাকে তো মুক্ত করে দেওয়া হয় না। কেন সে এইসব করে কি করতে চাইছে? তাহলে কি সেই ফর্মুলায় হাঁটতে চায় শেখ হাসিনা বিন আওয়ামী লীগ? এটা তো পাগলের চিন্তা। আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনা বিন চিন্তা করতে পারেনি। এখন শেখ হাসিনা যদি মনে করেন কাউকে, যে কাউকে দায়িত্ব দিতেই পারে, কিন্তু তারেক নির্ধারণ করে দেবে কিভাবে? এটা হয় না কেউ, এটা অনেক স্বপ্ন না, এটা কি? শেখ হাসিনা বেঁচে থাকতে উনি যদি মনে করেন, উনি বিভিন্ন দায়িত্ব দেন না, সাংগঠনিক দায়িত্ব দিতে পারেন না, দিতেই তো পারে। একটা জিনিস বলতে পারি, শিরিন শারমিন বিক্রি হবে না। শিরিন শারমিন বিক্রি হওয়ার না, তার পরিবার সেটা বলে না, তার বাবাও কোনদিন বিক্রি হননি, ছাত্রলীগের সভাপতিও ছিলেন। শিরিন শারমিন বিক্রি হবেন না। চেষ্টা হইতে পারে, আওয়ামী লীগ বাদ দিয়ে তো এরা রাজনীতি করতে পারবে না। আপনি এই দীর্ঘকাল কয়দিন আওয়ামী লীগকে নিশ্চিত করে রাখবে? আপনি ঝিনাইদহ দেখেন নাই, পুলিশের দৌড়ানি দিচ্ছে, দেখেন নাই ভিডিওটা? আর্মি, পুলিশ, আওয়ামী লীগের কর্মীরা কালকে না পরশু পুলিশকে দৌড়ানি, পুলিশ ভাগছে। উনি বঙ্গবন্ধু, আমার যতটুকু মনে হচ্ছে উনি পরিকল্পনা, উনি দেখতেছেন যে কতটুকু ওরা যেতে পারে, এবং কর্মীদের একটা ধৈর্য দেখতেছেন, আমার কেন জানি মনে হচ্ছে। এবং উনি একটা পরিকল্পনা নিবেন, দিতে হবে।
না দিয়ে উপায় নাই তো। এই দেশটিকে বাঁচাতে পারে এই আজকে নববর্ষ লইয়া দেখবেন এক একজন এক এক কথা বলতেছে। এই যে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার যে পরিকল্পনা নিয়েছে সবাই মিলে, বাংলাদেশের রাজনীতি সূক্ষ্মভাবে দুইটা ধারায় প্রবাহিত হচ্ছে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের বাঙালিত্বের, একটা হচ্ছে বাঙালিত্বের বিপরীতে। এখন যারা দেশটা শাসন করতেছে বা বিরোধী দলে যারা আছে সবাই তো বাঙালিত্বের বিরুদ্ধে। আজকে নববর্ষ উদযাপিত হচ্ছে ঠিকই, কিন্তু সেইভাবে তো হচ্ছে না। অনেকেই হাসি খুশি আমি দেখতে পাচ্ছি, ছায়ানটের দিকে কেউ হাসি মুখে কথা বলতে শুনলাম। এরাও তো এই সারোয়ার সাহেব আওয়ামী লীগ গভর্নমেন্টে বঙ্গবন্ধু কন্যাতে কম সুযোগ সুবিধা নেননি আপনি। মুক্তিযুদ্ধ আরো অনেক কিছু আজকে প্রার্থনা তাদের হচ্ছে যাতে নির্ভয়ে গান গাইতে পারি, যাতে নিরাপদে দেশে থাকতে পারি। হ্যাঁ, আমরা তো চাই আপনার নির্ভয়ে গান গাইবেন, মুক্তির গান গাইবেন, আপনি মুক্তিযোদ্ধার গান গাইবেন, আপনি তো ইসলামী গজল গাইবেন না, আপনি তো এই কাওয়ালি গাইবেন না। আমরা তো চাই নির্ভয়ে মুক্তিযোদ্ধার গান গাইতে, আপনারা তো গাইবেন না। আপনাদের কাছে আদর্শ বড় না। স্যার উনি কমিউনিস্ট না, উনিও কমিউনিস্ট। আদর্শ তো ওনারা তো বাংলাদেশের আদর্শ, মূল আদর্শ তো এরা নাই। এরা কাছে শেখ হাসিনা বঙ্গবন্ধুর পরিবার 20 এখন এদের কাছে। কারণ এরা বঙ্গবন্ধু কন্যা এদেরকে থুরাই কেয়ার করেন। ওরা বঙ্গবন্ধু কন্যাকে শাসন করতে চায়, ডমিনেট করতে চায়। বঙ্গবন্ধু সেটা হয়তো দিবেন না তো। কেন তো বাঙালি জাতীয়তা বিশ্বাস করে আমার সন্দেহ আছে, এবং তারা সেই স্লোগানটা কোনোদিন দেও নাই। 70 নির্বাচনে আপনি জানেন না কি স্লোগান দিয়েছে ওরা? স্বাধীনতার পর ওই দিন এক স্টক শোতে এক কমিউনিস্টের ধরছিলাম আমি, সে ধরছিলাম যে আমি বললাম ভাই আপনি আওয়ামী লীগ বলতে, আওয়ামী লীগ আওয়ামী লীগ তো এখন নাই, মাঠে নাই, আপনি জয় বাংলা স্লোগান দেন না কেন? আপনাকে না করতেছে কেউ? আওয়ামী লীগ না করছে, আপনি জয় বাংলা দেন না কেন বলেন তো? উত্তর দেন। আপনি দিলেন না কেন? স্বাধীনতার পরে জয় বাংলা আপনারা ছেড়ে দিলেন কেন? জিনিসটা দেখেন যে সুরত ভাই, আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান হচ্ছে জয় বাংলা। আওয়ামী লীগ কাউকে কোনোদিন বলে নাই যে তুমি জয় বাংলা স্লোগান দিবে না। কেন বলবে? সবাই বলে যে আওয়ামী লীগ দলীয় স্লোগান বানিয়ে ফেলেছে। আমার আমি সেইটাই তো বলতে চাই, আওয়ামী লীগ দলীয় এখন আপনি দিবেন না, আপনি মুক্তিযুদ্ধ রক্ষা করবেন না, এটাকে তাই বলে আমি করবো না? আপনি খাইলেন না বলে আমি খাবো না? হ্যাঁ, আপনি যখন স্লোগান দিয়েছেন আমি দিব না, এটা আমার দলীয় স্লোগান হয়ে গেল। কই গত এতদিন যাওয়া এই যে গত ইউনুস থেকে শুরু করে এ পর্যন্ত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে কাজ হচ্ছে, কই আপনাদেরকে প্রতিবাদ করতে দেখি না? আমি তাদেরকে বললাম রাস্তায় নামেন না কেন? আমরা আওয়ামী লীগ তো নাই ভাই, আওয়ামী লীগ তো নিষিদ্ধ। আপনারা তো এখন একমাত্র এজেন্ট মুক্তিযুদ্ধের দ্বারক, নামেন, যান শহীদ মিনারে দাঁড়ান গে, যখন স্লোগান দেয় কোনো উত্তর দেয় না। আমার কথাটা হচ্ছে এটা আওয়ামী লীগ তো বলে নাই। সুতরাং আওয়ামী লীগকে বাড়ি যাই বলেন না কেন, আওয়ামী লীগকে তার এই দেশটাকে বাঁচাতে হলে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে মাঠে নামতেই হবে। সেটা বঙ্গবন্ধু কিভাবে নামবেন? আর সময় নেই, সময় অনেক চলে গিয়েছে, আর কারো উপরে ভরসা করা যাবে। জাহাঙ্গীর কবির নানক একটা তথ্যতে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন। আমি বলে এটা ফালতু কথাবার্তা বলতে। উনি দেশের ডিসেম্বরের মধ্যে ফিরবেন কি করে? এইগুলো গিমিক সৃষ্টি করা, কর্মীদেরকে উৎসাহিত করা, সাহস ধরে রাখা, এইগুলো ঠিক না। উনি ফিরবেন কি করে? উনাকেই তো সবাই মিলে দেশে এসে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করবেন। তারা আসুক আগে। এই যে কালকে আমি বলি নাই নেত্রী নির্দেশ ছাড়া কিছুই করবেন না, নেতৃত্ব নির্দেশ দিলে আপনাদেরকে সবাইকে দেশে আসার জন্য, একজনও তো আসার নাম দেখি না। উনি আসবেন কি করে? উনার উপরে তো ফাঁসির দড়ি ঝুলতেছে, উনার জন্য ওরা অপেক্ষা করতেছে। উনাকে তারেক রহমান না পেয়ে গেলে, জামাত তারেক রহমান পেয়ে গেলে মধ্যে ফাঁসি দিয়ে দেবে। কিন্তু ওটা তো আপিল করার সুযোগ নাই, আইনেও তো বলে না। এবং উনার জন্য অপেক্ষা করতে, তাদের টার্গেট তো একজনই, শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবার। উনি কি করে আসবে?
যে উনি আসলেন উনি ফাঁসির কাছে ঝুললেন, বাংলাদেশকে ওনাকে ছাড়া কি আওয়ামী লীগ বিপ্লব করতে পারবে? মজার ব্যাপার হচ্ছে ওই আপনার হুমায়ুন কবির যাই বকবক করুক না কেন, ওইটা এটা লাফাঙ্গা বললাম না, এটা লাফাঙ্গা। এটা দিল্লিতে গিয়ে এই প্রসঙ্গই তারা তুলে নেয়। আচ্ছা, জয়শঙ্কর তুলে নেয়, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর না? জয়শঙ্কর কি ফালতু পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী? এর আগে উনি কি বলেছেন? জয়শঙ্কর বলেন নাই শেখ হাসিনা যেখানে ইচ্ছা যেতে পারবেন, উনার ইচ্ছা, আমরা কিছু বলবো না। শেখ হাসিনাকে আশ্রয় দেবে ওরা সর্বদলীয় মিটিং করে নাই, প্রথম সিদ্ধান্ত নেয় নাই। চাইলে কি ভারত সরকার দিতে পারবে নাকি? সর্বদলীয় মিটিং লাগবে না তার? আচ্ছা, আর একটা জিনিস, যে বন্দি বিনিময় বলে শেখ হাসিনা ভারতে বন্দি নাকি? বন্দি বিনিময় বলে গেস্ট ভারতে। এই জিনিসটা তো ক্লিয়ার, এই ন্যারেটিভটা আমরা তৈরি করতে পারছি। আরেকটা প্রচার আছে যেটা শেখ হাসিনা যাতে না আসেন বাংলাদেশে, শেখ হাসিনাকে যে এর জন্যই তারা এই ইয়েটা এই ফাঁসির আদেশটা দিচ্ছে। শেখ হাসিনা আসার তো প্রয়োজন নাই। আমি বল 81-তে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হন। আপনি ইতিহাস গা দেখেন, শেখ হাসিনা 75-এর পর থেকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করতেন। আব্দুল সামাদ কয়েকবার দিল্লিতে গিয়ে ওনার সাথে মিটিং করেছেন। সামাদা 3 বার গিয়েছেন, রাজ্জাক ভাই গিয়ে, সবাই গিয়েছে ওইখানে। দিল্লিতে বসে, ওইখানে বসে শেখ হাসিনা কোন কমিটিকে ওইখান থেকে নিয়ন্ত্রণ করতেন। ওনাকে আসতেই হবে কেন ওনাকে আসতে হবে? আর তাইলে এই যে বলছিলাম না যে নেত্রী কালকেই তো বললাম এই কথাগুলা, এতই যখন ভক্তি, তাইলে নেত্রী তো বললেন আসেন না কেন দেশে? হ্যাঁ, আগে পরিবেশ তৈরি করে না ঈশা। আগে আপনাদের কারো ফাঁসি হয় নাই, কারো তো জেল হয় না এখনো, শুধু জেলে যাবেন বই আপনারা আসতেছেন, আসেন না কেন? জামিন হইতেছে না, আসেন মামলা মোকাবেলা করেন না কেন? শুধু এইগুলা কইলা এই জন্য আমাকে আওয়ামী লীগ কোন নেতা ভালো এইগুলা বলা মানে ওই যে কালকে চলে আসবো, এই করব। উনি তো আসবেনই, উনি কি তারিখ দিয়েছেন আসবেন? তারিখ দেয় কেন? কয়দিন আগে গতবারে এই লন্ডনে তারিখ দিয়েছিল বিজয় দিবস পালন করবে বাংলাদেশে গিয়ে, এটা একটা কথা হইলো? করে নাই কেন? বিজয় দিবস গেল না তো? এই যে বলে, এই যে কথা আছে না যে বাঘ আসিয়া যে রাখাল জেলের গল্পটা আছে না, এইসব বলে যখন একসময় কর্মীরাই তো অবিশ্বাস করা শুরু করবে। কেন বলে এগুলো? বলার জন্য বলা। মাটিটা কি রেজিস্ট্রারি মাঠটা, এটা কি পল্টন নাকি যে পল্টনে বক্তৃতা দিবে? ওইখানে কনক্রিট বলতে হবে। শেখ হাসিনা আসবে না, আওয়ামী লীগ কি টিম ওয়ার্ক না? একটা দল টিম ওয়ার্ক না? শেখ হাসিনা বললে এই জন্যই তো আজকের অবস্থা। শেখ হাসিনা বলেছেন এক কথা, আপনারা করেছেন আর এক কথা। ছাত্রলীগের কমিটি উনি কয়বার পরিবর্তন করেছেন বলেন তো? কয়বার উনি ছাত্রলীগ কেন পরিবর্তন করেন? এই যে ইয়েদেরকে বদলাইয়া, জাকিরদেরকে বদলাইয়া রব্বানিয়া সুমনে আনেন নাই, সুমনেদেরকে লিখন জয়কে আনেন নাই, তারপরে সাদ্দামান আনে নাই। তুমি ইয়ে করো, উই ডোন্ট কেয়ার। বুঝলাম, তুমি তো নিরাপদে আছো, দেশে যে কর্মীরা জেল খাটতেছে না, তার তো বুক করতেছে না। শুধু কনক্রিট কর্মসূচি একটা কিছু করতে হবে। শেখ হাসিনা চলে আসবে ডিসেম্বরের মধ্যে, এটার কথা হইল কিভাবে আসবেন? সেই পরিবেশকে সৃষ্টি করতে পারছেন? পরিবেশ সৃষ্টি করে না ঈশা। ঢাকায় কয়েক লাখ মানুষ যদি জমায়েত করতে পারে, সেখান থেকে শেখ হাসিনা গ্রেপ্তার করা সম্ভব? শেখ হাসিনা তাইলে পারবে? এখন এই মুহূর্তে কয়েক লাখ লোক জড়ো করলে বা কর্মসূচি দিলে পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে না। কয়েক লক্ষ মানুষ ধরা করলে তো গভর্নমেন্টই থাকবে না, ঢাকা দখল করা যাবে না। এত মানুষগুলো গেল কই ঢাকা? আপনি গেল কই? সিলেটে দেখেছি তো সরকারের সময় অমুক ভাইয়ের নেতৃত্বে হাজার হাজার মানুষের মিছিল, অমুক ভাইয়ের নেতৃত্বে ও হাজার হাজার এই মানুষগুলো গেল কই আজকে? সুতরাং এইসব আরেকটা কথা খুব বলে যে শেখ হাসিনার জন্য জীবন দিতে রাজি আছে। আরে বাংলাদেশে কে জীবন দিচ্ছে এখানে এসে? ভাই এইসব বলে তো লাভ নেই। এমনি আপনাকে আওয়ামী লীগ দেখতে পারে না, আমারও দেখতে পারে না, বুঝছেন? জীবন দেওয়া কি এতই সহজ?
এতই সহজ জীবন দেয়া। শেখ হাসিনা আবার বলে জীবন দেওয়ার দরকার নাই ভাই, নিরাপদে থাকো, কাজ করতে হবে, নিরাপদ থাকতে হবে, কাজ করতে হবে, জীবন দিয়ে দেবো, এটার কথা হইলো নাকি? এইসব ওই যে টেলিভিশনে এইসব বলা যায়, কারণ একটা ভাব। আর একটা বিষয়, যখনই আওয়াজ উঠে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন হচ্ছে, তখনই নিজেদের মধ্যে তাড়াহুড়া শুরু হয়, একটা এই প্রতিযোগিতায় আমরা এখনো বেরোতে পারি। আপনি অফলাইনে বলেন, অনলাইনে বলেন, রাস্তায় বলেন, সব জায়গায় একটা জিজ্ঞাসা। এই যে অনলাইনে বাড়ি ভাই কথা বলতেছেন, না খেয়ে নিজের খেয়ে দলে আওয়ামী লীগ, আপনি তো আওয়ামী লীগ করেনও না, কিন্তু আপনার বিরুদ্ধে লাগবে এক গ্রুপ আছে, কারণ উনি ভালো না। সুজাত মনসুর, সত্যি কথা, সুজাত মনসুরের বিরুদ্ধে লাগতে হবে, অমি পিয়াল ভালো না, এই যে বিষয়গুলো। আবার মাঠের ক্ষেত্রে দেখা যায় অমুক নেতার দল বড়, আমি অমুককে মাঠে বাড়তে দিব না, তার বিরোধিতা করতে হবে। এই যে কম্পিটিশন, এটা মজার ব্যাপার কি জানেন, তারেক গভর্নমেন্টের আইনে আছে, আওয়ামী লীগ করলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলে ইয়া থেকে 4 থেকে 16 বছরের জেল হবে। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বললে, আওয়ামী লীগের জন্য যারা কাজ করে তাদের বিরুদ্ধে বললে, তার তো কোনো সাজা হবে না, কিন্তু তাকে বরঞ্চ পুরস্কার দেওয়া হবে তাকে। এটা করুক। আমি একটা ঘটনা বলি, এরশাদ যখন মার্শাল ল দেয়, তখন একটা আইন, আসলে আইন ছিল যে কোন ধরনের লিফলেট এগুলো প্রচলন করলো 14 বছরের জেল হবে। সুলতান ভাই তখন কেন্দ্রীয় নেতা ছাত্রলীগের, উনি এই প্রথম সুলতান ভাইকে আমি দেখলাম প্যান্ট পরা মুছ রাখছে সে ওই সময়। উনি আসলো কিছু লিফলেট নিয়ে, জামতলা সিলেটে বাসা, আমাকে খবর দিল। আমি হচ্ছিলাম একমাত্র বিশ্বস্ত ব্যক্তি বলতে আমি ছিলাম। আসলে সবাই বিশ্বস্তের মধ্যে, বিশ্বস্তের মধ্যে ক্যাটাগরি আছে না, আমাকে খবর দিল, আমি গেলাম। সুলতান ভাই বললো একটা কাজ করতে হবে, তোমাকে 4টি জেলায়, সুনামগঞ্জে, হবিগঞ্জে, মৌলভীবাজার, 3 জেলা, সিলেটে তো আসি, উনি আসি, কিছু লিফলেট নিয়ে যেতে হবে। আজিজ ভাই মৌলভীবাজার, সুনামগঞ্জে বোধহয় ছিল তখন রোজ সাহেব, হবিগঞ্জে আমার যেতে হয় না, হবিগঞ্জ অনেক দূরে। আচ্ছা, আমাকে প্রথম আমি আজিজ ভাই প্রথম দেখি নদীর ওই পারে, ওনার বাড়িটাতে একবার ওই পারে, ব্রিজটা ক্রস করে লেফটে আপনাদের ইয়েতে যাইতে, কুড়াওয়া যাইতে। আমি করলাম কি, পলিথিন ব্যাগে লিফলেট গুলো নিয়ে যখন বাসে উঠি আর কি, মাইক্রো বাসে বা ছোট বাসে, আমি ইয়েতে বুটের মধ্যে রেখে দিলাম। হ্যাঁ, আর গিয়ে নাই বেতায় নিয়ে গেলাম, এইবার দিলাম। এইগুলো আইন হয়। এই আওয়ামী লীগের বিরুদ্ধে বললে তো শাস্তি হবে না, কিন্তু পক্ষে বললেই তো শাস্তি হবে, ধরটা শাস্তি। আওয়ামী লীগকে শাস্তি ভয় পায় না, প্রথমত হচ্ছে মেরুদণ্ডকে সোজা করতে হবে। আর এইভাবে বক্তৃতা দিলে কাজ হবে না। শেখ হাসিনা ডিসেম্বর না, শেখ হাসিনা কালকে ফিরে আসবেন। পরিবেশটা সৃষ্টি করতে হবে আমাদের, সেই পরিবেশ সৃষ্টি আন্তর্জাতিক ভাবেই হোক, জাতীয় ভাবেই হোক, দেশীয় হোক, সেই পরিবেশটা যদি সৃষ্টি না করা যায়, শেখ হাসিনা তো আসবেন না, আসতে পারেন না। উনি কি জেনে শুনে এসে ফাঁসির কাছে ঝুলবেন না? ঝুলে যদি লাভ হইতো, বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে জাতির যদি উপকার হইতো, সেটাকে আমরা ইয়ে করতাম না। শেখ হাসিনার ফাঁসির মাধ্যমে দেশ ও জাতির উপকার হয়, তিনি সেটা হাসি মুখে নিলেন। উনি তো বলেন, আমি মরার আগে মরতে চাই না, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন ভালো কিছু করার জন্য, তাইলে উনি মরবেন কেন? এইসব বইলে লাভ নাই, বর্তলার বক্তৃতা দিয়ে লাভ নাই, পল্টনের বক্তৃতার কাজ হবে না। অনেক ধন্যবাদ সুরজ ভাই। আজকে ইয়ে করবেন, যুক্ত করতে চান আজকে? না, আজকে আমার যুক্ত করা কিছু নাই। আপনার কিছু আছে? না, আধা ঘন্টা তো কথা বললাম। এই বিষয়গুলো আমরা আজকে এখানে থাক, আমরা আবার বৃহস্পতিবার কথা বলবো, আমাদের ওই 7টায় আমরা আবার কথা বলবো। আবার বাংলাদেশের সবাইকে আমরা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। বাংলাদেশে খুব নববর্ষ নিয়ে তো নানা ধরনের মিছিল বের হয়েছে, জামাতে ইসলামের মিছিল বের হয়েছে, মঙ্গল শোভাযাত্রা বলে ধানমন্ডি 27 নম্বর থেকে কামাল পাশা চৌধুরী সহ আরো অনেকের নেতৃত্বে ওইখানে খুব বড় প্রোগ্রাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, বর্ণিল শোভাযাত্রা, জামা ইসলামী মুসলমানি হলদা মিলাই একেবারে হয়েছে এইবার নববর্ষ বর্ণিল না। আবার কেউ ফতুয়া দিতেছে, জামাতও করতে, জামাত তো আসলে জামাতের আমির বলছিল না যে 21শে ফেব্রুয়ারিতে যে আমরা আচরণ সরকার ইয়ে হিসাবে পালন করতেছি, সেটা অন্তর্দায় করতেছে না, নববর্ষ অন্তর। এগুলো হচ্ছে মুনাফিক, মুনাফিকের একেবারে
নাম্বার ওয়ান মুনাফিক হলে জামাত এবং তার সাথে যারা আছে, এইগুলো মুনাফিকদের নিয়ে কথা বইলা নিজের মুখটা খারাপ করতে চায়, সবগুলা মুনাফিক। হামলা করবে কি? হামলা ভয় পাই যে দেশের হামলা, দেশটাই হামলা করলে কি করবে? তার সে অভিজ্ঞতা তো ভালো না। আমি আচ্ছা আপনাকে বলি, এই যে প্রথমত প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণ, স্বাধীনতার পরে ইদানিং আমার কাছে একটা অ্যাসাইনমেন্ট এসেছিল বঙ্গবন্ধুর বাড়ি সম্পর্কে, যে সাধারণ মানুষের বাড়ি। আমি এই জায়গায় কিছু বিষয় তুলনা করেছি। আপনি দুনিয়াতে দেখবেন, দুনিয়াতে যত রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তাদের বাড়িঘর খুব সুরক্ষিত থাকে, সাধারণ মানুষ কিন্তু ওইখানে যেতে পারে। আপনি যেন বাকিংহাম প্যালেসে যেতে পারবেন না, হোয়াইট হাউসে যেতে পারবেন না, এমনকি ভারতে যে প্রধান সেইখানে সাধারণ মানুষ যেতে পারে না। বাংলাদেশের ইতিহাসে আপনি দেখেন, বঙ্গবন্ধু বাদে আর অনেক, যেমন জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া ক্যান্টনমেন্টেই থাকতেন, ক্যান্টনমেন্ট সুরক্ষিত লাগেই থাকতেন, জনগণের যাওয়ার কথা কর্মীরাই যেতে পারত না। বঙ্গবন্ধু কন্যা নিরাপত্তার জন্য গণভবনে থাকতেন, তবু ওই জায়গায় সাধারণ মানুষের কিন্তু দেখা করতে যেতে পারত। উনি মধ্যে মধ্যে আবার আওয়ামী লীগ অফিস করতেন, ওইখানে তিনি জনগণের সাথে কথা বলতেন। আপনি স্বাধীনতার পরে বঙ্গবন্ধু যখন ফিরে আসলেন, 32 নম্বরটি ওই 1.5 তলায় ছিল। বঙ্গবন্ধু তো তার জন্য, তখনও তো চাইলেই উনি পুরনো গণভবন যেটা এখন সুগন্ধা, সেই জায়গায় উঠতে পারতেন, কিন্তু ওইখানে উঠেননি। উনি একটা গণভবন বানানো হয়েছিল, কারণ একজন প্রধানমন্ত্রীর জন্য, নিরাপত্তার জন্য সংসদের পাশে যেই প্রধানমন্ত্রীরা গণভবন, বঙ্গবন্ধুর আমলে কিন্তু গণভবনটা হয়েছিল, বঙ্গবন্ধু সেইখানে থাকেননি। আমি আমার গবেষণায় আমি যতটুকু পেয়েছি, চতুর্থ সংশোধনী যে বঙ্গবন্ধু আনেন, বঙ্গবন্ধু সাধারণত বঙ্গমাতার সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন, যে কোনো সিদ্ধান্ত পরামর্শ করতেন ও পরামর্শ নিতেন। চতুর্থ সংশোধনীর ব্যাপারে আমি যতটুকু পেয়েছি, বিশেষ করে ডক্টর ওয়াজেদ মিয়ার বইতে উল্লেখ আছে, সেই জায়গায় বঙ্গবন্ধু চতুর্থ সংশোধনী করে আসেন। করে আসার আগে যখন বঙ্গমাতা খবরটি পান, তখন ওয়াজেদ মিয়া দেখলেন যে প্রচন্ড রাগান্বিত তিনি, রেহানা এবং রাসেলের খেলনাপত্র সব উচ্ছুড়ে মারতেছেন বঙ্গমাতা, মানে রাগটা প্রকাশ হচ্ছে। জীবনে যা উনি কোনোদিন দেখেননি, ওয়াজেদ মিয়া কেউ দেখেনি বঙ্গমাতার রাগ। বঙ্গবন্ধু আসলেন, খাবার টেবিলে বসলেন, বঙ্গমাতা কোনো কথা বলতেছেন না। বঙ্গবন্ধু টেলিভিশন দেখলেন, ওই মনজুর আলী, নজরুল ইসলামদেরকে নিয়ে আসলেন, টেলিভিশন দেখে ওনাদেরকে বিদায় করলেন, খাবার টেবিলে বসার বঙ্গবন্ধুর কথা বলতেছেন না। হঠাৎ করে একদিন বঙ্গমাতা বললেন যে এই যে চতুর্থ সংশোধনী করার প্রয়োজন ছিল কি, আর যদি প্রয়োজন হইলো তাহলে আজকেই শপথ নিতে হইল কেন? বঙ্গবন্ধু বললেন যে স্বরাষ্ট্রীয়, মুসকি মুসকি হাসতেন এবং বলতেন, উনি বুঝতে পারতেন বিষয়টা, বললেন যে আমি সব বিষয়ে মুসকি মুসকি হেসে দুষ্টুমি করতেছে নাকি, সব রাষ্ট্রীয় সকল বিষয়ে তো সবার সাথে আলোচনা করাই যায় না। বঙ্গমাতা রাগ করে উঠে বললেন যে আমি যাই করো, আমি তোমার ওই গণবঙ্গনে গিয়ে আমি থাকবো, আমি 32-এই থাকবো। উনি না যেতে চাইলেন। বঙ্গবন্ধু বললেন তোমাকে দোকানে যেতে বলেনি। এরপরে আসেন আপনি, এরপর সবাই তো সুরক্ষিত থাকলো। বাংলাদেশের রাজনীতির যে ধারা, বঙ্গবন্ধু 32 নম্বরে থাকার কারণে তাকে খুব সহজেই হত্যা করা সহজ হয়ে গেল। কারা করলো? সামরিক জান্তারা, কিছু সংখ্যক সামরিক পাকিস্তান ফেরতেরা, যাদেরকে 74 সালে বঙ্গবন্ধু পাকিস্তান থেকে ফিরিয়ে এনে পুনর্বাসিত করেছিলেন, উপকার করেছিলেন। বঙ্গবন্ধু যাদের উপকার করেছেন তাদেরই হয়েছে। এরপরে আসেন, এরপরে জিয়াউর রহমান হত্যাকাণ্ড হইলো, ওরা তো ক্যান্টনমেন্টে থাকতো। এখন আরেকটা সামরিক অভ্যুত্থান কিন্তু হলো, ওই যে ওরা বলে না জুলাই সন্ত্রাসীরা জুলাই অভ্যুত্থান, নয় এটা জুলাই অভ্যুত্থান নয়, এটা জনগণ অভ্যুত্থান ছিল না। কিছু নাগরিক ব্যক্তি, নাগরিক জীবনে যারা অভ্যস্ত, সুশীল এবং মূলত অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান হয়েছে। আওয়ামী লীগ বারবারই কিন্তু 2বারই ক্ষমতাচ্যুত হয়েছে,
এবং বঙ্গবন্ধু একবার হত্যার শিকার হয়েছেন সপরিবারে, আরেকবার বঙ্গবন্ধু কন্যাকে সপরিবার দেশ ত্যাগ করতে হয়েছে সেনাবাহিনীর দ্বারা। কিন্তু এটা সেনা অভ্যুত্থান। আজকে এই যে সেনাবাহিনীর ভূমিকা, বঙ্গবন্ধু গণভবনে কিন্তু প্রচুর নিরাপত্তা ব্যবস্থা ছিল, তারপরে বঙ্গবন্ধু কন্যাকে দেশ ত্যাগ করতে হয়েছে। এই মানবিক কারণে সবসময় ভারত পাশে দাঁড়ায় বাংলাদেশে। এটা যারা আন্দোলন করেছিল আগস্টে, জুলাই হচ্ছে, তাদের এটা এতদিনের উপলব্ধি হচ্ছে, এটা ভালো শুভলক। বলছিলেন আপনার? না আমি মাঝখানে থামিয়ে দিলে হঠাৎ কি প্রশ্ন করছিলেন? না, এমনি চিকিৎসাটা ভারতে, যেটা আমাদের দেশে যেসব মানুষ সিঙ্গাপুর বা থাইল্যান্ড যেতে পারে না, তাদের জন্য সস্তায় ভারতের চিকিৎসাটা ভালো চিকিৎসা। ফুড হ্যাবিট, মানে ভারতের খাবার, ভাষা, এইগুলো কিন্তু বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ। মানে চীনে যেটা ইউনুস সরকার চেষ্টা করেছিল, সেটা কিন্তু কোনোভাবেই মিলে না বাংলাদেশের কালচার, ভাষা। মানে কলকাতায় গেলে তারা ভাত মাছ খাবে, সেটা ঘটনা, যেটা নিজের দেশে খান। একই ধরনের ফুড হ্যাবিটের কথা বলেছিল। এবং এমনকি এমন অনেকেও আছেন যারা ভারতের কিছু কিছু স্পেশালাইজড হসপিটাল আছে, চেন্নাইতে অ্যাপোলো, কেউ কেউ ওখানে আছেন অনেকে। আমি একজন জানি যে বিটিভির এক সাংবাদিক, তিনি ওখানে গেছেন, চেন্নাইতে আছেন, তার কোন ঘনিষ্ঠ আত্মীয় ক্যান্সার রোগে আক্রান্ত, তার চিকিৎসার জন্য আছেন, আমাকে যোগাযোগ করেছিলেন। আমার জন্য কিছু উপহারও নিয়ে এসেছে, শুনেছি, আমি এখনো পাইনি, হাতে পাইনি, পেলে যাওয়াতাম কি দিচ্ছেন। কিন্তু এবার দ্বিতীয়ত কথা হচ্ছে যে তোমার যেমন বাংলাদেশে ওই আমাদের ভেলোরে অনেকে বাংলাদেশের লোকের আছেন এই সমস্ত চিকিৎসা, এবং এটা ঘটনা সত্য কথা, সিঙ্গাপুর বা অন্যত্র গিয়ে মালয়েশিয়া গিয়ে চিকিৎসা করার থেকে যাদের সম্ভব, বড় বড় যারা মানুষ তারা কিন্তু তারা জানেন যে কলকাতায় এসে চিকিৎসা করাটা সস্তা অনেক বেশি, সেই কারণে তাদের আগ্রহ। সেটা পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ করেছে যে আপনারা মেডিকেল ভিসাটা খুলে দিন, কারণ তাদের সকলের পক্ষে। বাংলাদেশের তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, এখন খুবই খারাপ, এতটাই খারাপ যে বাংলাদেশ এখন নানা দিকে মানে ব্যয় সংকোচ করছে। ব্যয় সংকোচের ফলে যেটা হয়েছে, প্রথম 14 বর্ষ পূরণ, তুমি যেটা বলছো ভারতে দেখিনি, আমি তো বাংলাদেশ মিশনেই দেখলাম না বর্ষ পূরণ। এই প্রথম যে বাংলাদেশ মিশনে কিন্তু কোনো পয়লা বৈশাখ আজকে উদযাপিত হয়নি, নিজেদের মধ্যে হয়তো করেছেন। আগে তো হঠাৎ করে হতো, আমরা আমন্ত্রিত হতাম, আমরা কেউ আমন্ত্রিত নই, কেউ জানিও না কেউ গেছেন কি জানি, কেউ তো প্রকাশ্যে কেউ জানেন না যে কোনো কোনো উৎসব হচ্ছে। তো সুতরাং বাংলাদেশ মিশনে ছিল না করার মূল কারণ কিন্তু অন্য কোনো কারণ না, আমি আদর্শগত কারণ বলছি না, কারণটা হচ্ছে আর্থিক সংকট। এই খরচাটা ব্যয় সংকোচ করছেন, ব্যাপার কম করে তিনি। তুমি যদি বলো যে মরিশাসে গেছেন একসাথে, তার কারণ কি? ওখান থেকে ঢাকা থেকে সোজা গেলে যে প্লেনের ভাড়া লাগতো তার চেয়ে ভারত থেকে যাওয়া জয়শঙ্করের প্লেনে গেলে ভাড়াটা কম, সেই কারণে গেল। তো এখন এইটা একটা বাস্তব অবস্থা, এটাকে অস্বীকার করে লাভ নেই, এটা ব্যঙ্গ করছি না আমি, ব্যঙ্গ করেও লাভ নেই, এটা বাস্তব অবস্থা। যে কারণে, যুদ্ধের কারণে ভারত বাংলাদেশ দুজনেই একটা আর্থিক সংকটের মধ্যে পড়েছে। এটা কেবলমাত্র বাংলাদেশ না, দক্ষিণ এশিয়ার সমস্ত দেশই পড়েছে। কিন্তু বাকি আলোচনার মধ্যে এই ভিসা একটা বড় ব্যাপার ছিল, আর একটা ব্যাপার ছিল বাণিজ্য ভিসা, যেটাকে চালু করা। এই দুটি বিষয় কিন্তু প্রাধান্য। এবং জয়শঙ্করের সঙ্গে ওনার একান্তে বৈঠক হয়েছে 1-to-1, আর কথা হয়েছে অজিত দোভালের সঙ্গে 1-to-1, সেগুলো তো আমরা কেউ জানি না। এখন বাকি ওখানে গিয়ে দাবি করছেন অনেকে, আমরাও বৈঠকে ছিলেন পরবর্তীকালে। এখন তাজমহল হোটেলে ডিনার হয়েছে, যখন ডিনারে একা অজিত দোভাল আর দুজনে ডিনার করেন, এই বাকিরা যুক্ত হয়েছিল যারা তাজমহল হোটেলে তারা ছিলেন। এবং বাকি আলোচনার মধ্যে অবশ্যই যে আলোচনাটা গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এবং তার ভবিষ্যৎ। সেটা তো আমি দেখলাম যে কিছুটা হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রী ঢাকার কিছু লোককে বলেছেন যে তারা এই কথাটা বলে এসছেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া। এবং কিন্তু যেটা তারা বলেছেন যে আলোচনাটার কথাটা উনি হুমায়ুন কবির প্রকাশ্যে বলেননি, যেটা এখানে বলেছেন, উনি না, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগের একটা বাংলাদেশের স্থান আছে, সেই স্থানটা তারা দিতে আগ্রহী, কিন্তু সেটা শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নেতা হলে তাদের হয়তো তারা
জায়গা দিতে পারেন আর কি। এটা একটা বড় আলোচনা হয়েছে, সেই আলোচনাটা তো ভারতের কিছু করার নেই। শেখ হাসিনাকে সরে গিয়ে অন্য কাউকে নেতৃত্ব দিতে তারপর দেবেন কি দেবেন না, সেটা শেখ হাসিনা ডিসাইড করবেন, কিন্তু ভারত ডিসাইড করবে না, আমিও তো ডিসাইড করবো না। এখন সেটা আমরা জানি না যে শেখ হাসিনা এই বিষয়ে কি ভাবছেন। সেটা পরবর্তীকালে নিশ্চয়ই এই বিষয়ে খোঁজ রাখবো, তখন জানতে পারলে নিশ্চয়ই জানাবো। আর সুতরাং মধ্যে আলোচনা যেটা হয়েছে সেটা হচ্ছে এই প্রথম একটা আলোচনা, যে আলোচনা যে বাংলাদেশ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আলোচনার প্রসঙ্গে আর ভারতের যে বিবৃতি, দুটোর মধ্যে ফারাক আছে। বাংলাদেশের আলোচনায় বলা হয়েছে তারা হাদির হত্যাকারী শেখ হাসিনা প্রত্যাবর্তনের কথা বলেছেন। ভারতের বিবৃতিতে তার কোনো উল্লেখ নেই। উল্লেখ নেই একটাই কারণে, যে ভারতের কোনো সিদ্ধান্ত নেই, সেই জন্য তার উল্লেখ নেই। তারা একতরফা বলেছেন ওইটা ডোমেস্টিক কনস্টিটিউন্সিকে বোঝানোর জন্য আমরা কিন্তু দাবিটা তুলেছি। এটা আমি জানি, যেখানেই তারা যাবেন, মরিশাসে গেছেন, সেখানে ভারতীয় সাংবাদিকদের ইন্টারভিউ দিয়ে একই কথাই বলেছেন, শেখ হাসিনা প্রত্যাবর্তনের কথা বলেছে, এটা তারা বলে যাবেন। কিন্তু যেটা ভারতে বলেছেন সেটা সেখানে বলছেন না। সেটা হচ্ছে এই বিষয়টা একমাত্র দু দেশের সম্পর্কের ক্ষেত্রে জরুরি বিষয় নয়, এটা থাকবে। কিন্তু এটা ছাড়াও আমরা দ্বিপাক্ষিক সম্পর্কে এগিয়ে নিতে চাই। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 70-72টার মতো বাইল্যাটারাল মেকানিজম আছে। সেই মেকানিজম গুলো ধীরে ধীরে, যেমন গঙ্গা চুক্তি যদি করতে হয়, এরকম তো হঠাৎ দেশে হবে না চুক্তি, সেটা যৌথ নদী কমিশনের বৈঠক বসতে হবে, সেই বৈঠকে আলোচনা হবে, সেই বৈঠকে আলোচনা থেকে একটা নির্দেশে সেটা পৌঁছবে একটা জায়গায়। আর তোমার অন্যান্য বিষয়ের মধ্যে যেগুলো আছে, যে বাণিজ্যে তারা মনে করছে তাদের উপর যে নিষেধাজ্ঞা আছে সেগুলো প্রত্যাহার করা হোক, সেগুলো ব্যাপারে কারণ ভারতের বাণিজ্য মন্ত্রী তো দেখাই করেনি। বাণিজ্য ঘোষণা হয়েছিল, বাণিজ্য মন্ত্রীর সঙ্গে তার বিকেল 3টে বাণিজ্য ভবনে বৈঠক, সেটা হয়নি কিন্তু বৈঠকটা। কারণ বাণিজ্যের ক্ষেত্রে এখনই কোনো সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে ভারত হয়তো ভাবছে না, একটু দেখতে চাইছে, আর একটু অপেক্ষা করতে চাইছে, একটু বুঝে নিতে চাইছে, কিন্তু একেবারে উপেক্ষা করা হচ্ছে না। এটা ঠিকই, সম্পর্কটা রাখার ক্ষেত্রে কেউ যদি দাবি মনে করেন যে এটা অনেক কিছু বাংলাদেশের গণমাধ্যমেই দেখছি এটাকে একটা বিশাল ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। আমি তো ইতিবাচক কিছু তো খুঁজে পাইনি। এটা সম্পর্ক তৈরি হলো নতুন করে, এবং যেহেতু বলেছেন পড়াশোনা শূন্য থেকে শুরু, কারণ শূন্য কেন, কারণ ইউনূস সাহেব তো গোটাটাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সম্পর্কটাকে, তিনি ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বলছিলেন। এখন তোমার জানা যায় আর কি, এটা এখন এরকম নয় যে তাকে উপেক্ষা করা হচ্ছে বা মানুষ উপেক্ষা করবে এরকম কোনো বিশ্বাস হয়। কারণ ভারত চায়, এটা পরিষ্কার কষ্ট হয়ে বলা হয়, তারা চান যে আওয়ামী লীগকে ভারত বাংলাদেশের রাজনীতিতে স্থান দিতে হবে। এই বিপদটির কারণে বাংলাদেশের সৃষ্টি এই দলটিকে রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে রাখা বাকি দলটা তৈরি হয়েছে বাংলাদেশের সৃষ্টি হওয়ার কথা, আর আওয়ামী লীগ তৈরি করেছে বাংলাদেশ, তাই না? দুটোর মধ্যে ফারাক আছে না, একটা দলের জন্ম একজন আর একটা দলের জন্ম আন্দোলন থেকে, মানুষের সংঘর্ষের মাধ্যমে, ফলে দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। এখন এটা দেখা যাক তারা কিভাবে এটাকে রিয়াক্ট করেন, কিভাবে তারা এটাকে দেখেন ভবিষ্যতে। ফলে আরো কিছু মানে এই মুহূর্তে আমি বলছি যে একটা যোগাযোগ হয়েছে, যোগাযোগটার মধ্যে অনেক কিছু সম্ভাবনাও তৈরি হয়েছে, কিন্তু সবটা একটু ইতিবাচক, দারুণ ব্রেক থ্রু, এরকম একটা কিছু আমার এখনো মনে হয়। একটু সময় লাগবে। এনডিটিভি ইন্টারভিউতে চিকিৎসা ভিসার বিষয়টা আসছে এইভাবে যে বাংলাদেশের রোগীরা খুব সমস্যায় পড়েছেন এই ভিসার ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, তো এনসিপির নেতা তার বাবা সমস্যায় পড়েছেন চিকিৎসা, তাই না? সে তো বড় নেতা, ইচ্ছা করলে তো সে তো সিঙ্গাপুর অন্য কোথাও যেতে পারতো, তাই না? কিন্তু ভারতের চিকিৎসা ডাক্তারদের উপর ভরসা তার অনেক বেশি। তবে তাকে যদি আসতে হয়, এটাই তো বড় সিগন্যাল না? এটাই বড় সিগন্যাল। আর মরিশাসে যাবার পরে ভারতীয় সাংবাদিকদের কাছে ওনারা কি বলেছেন? ভারতে এক একজনকে এক এক রকম ভাবে ইন্টারভিউ দিয়েছেন। এনডিটিভি কে ইন্টারভিউ দিয়েছেন, উনি হিন্দুকে ইন্টারভিউ দিয়েছেন, বিয়ন বলে একটি চ্যানেল যারা কভার করতে গিয়েছিল তাদের ইন্টারভিউ দিয়েছেন। সেখানে এটাই তারা বলেছেন যে দুই দেশের সম্পর্কের মধ্যে বিশেষ করে তারা যেটা আমার মনে হয়েছে সবচেয়ে বেশি প্রাধান্য যেটা পাওয়ার কথা, সেটা হচ্ছে যে বর্তমান যে তেলের সংকট এই যুদ্ধের কারণে,
এটা চান যে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে সমাধান করুক, সমাধান তাদের নিজেদেরটা। কি সেটা? কারণ বাংলাদেশের চট্টগ্রামে তো একটা তেল শোধনাগার আছে। এখন রাশিয়া থেকে যদি তেল আসে, কাজ যদি বাংলাদেশকে দেওয়া হয়, সেই চট্টগ্রাম শোধনাগারে তেল শোধন করার কোনো ক্ষমতা নেই, বৈজ্ঞানিক ক্ষমতা। কিন্তু তারা চান যে ভারতে তারা সেই তেলটাকে শোধনাগার করে ভারত থেকে যদি সেটা পাঠানো হয়, তাহলে এরকম একটা বিষয়, এই ধরনের কিছু কথাবার্তা হয়ে থাকে। এটা এখন আমি বলতে পারবো না, এটা আর একটু খোঁজ নিতে হবে। প্রস্তাব এখন তো ইরানের যুদ্ধের যে অবস্থা, যা তাতে তো ভারতের জাহাজও আসছে না, ফলে এখন যাই না কি পরিস্থিতি দাঁড়াবে। আজকে যদিও একটু আগে তুমি হয়তো জেনেছো কিনা যাই না, একটু আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে কথা হয়েছে, এবং কথা হয়ে দুজনের মধ্যে এইটুকুও কথা হয়েছে যে কিভাবে এই জ্বালানি সংকটটাকে ব্যাপারে যাতে আমেরিকা এই বিষয়টাকে বিচার করে আর কি। সেটা কি সিদ্ধান্ত এখনো সেটা জানি না, কিন্তু কথা হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তেলের অভাবে কিন্তু বাংলাদেশের যে চিটাগাং এর যেটা বলে ইস্টার্ন রিফাইনারি, এটা আজকে বন্ধ হয়ে গেছে কিন্তু, মানে ওইটার মেশিন, কারণ ওখানে যে রাশিয়ার তেল যেটা এলেও যদি কাল যদি পৌঁছেও দেওয়া হয়, সেটা তো শোধন করতে পারবেন না, ক্ষমতা নেই, সেটা করতে হবে ভারতকে। তারপরে আমি কিন্তু বহু জায়গা থেকে খবর পাচ্ছি যে বাংলাদেশের বহু এলাকায় বিদ্যুৎ সংকট এবং লোডশেডিং শুরু হয়ে গেছে। ভারত থেকে বিদ্যুৎ যেটুকু যাওয়া যাচ্ছে, তারা চাইছেন যে আদানি যে বিদ্যুৎটা দিতেন সেটা যেন সম্পূর্ণ দেন, তাহলে চেষ্টা করবেন কি করে টাকা মিটিয়ে দেওয়া যায়, সেটা তারা হয়তো চেষ্টা করবেন। এমনকি সেটা এখনো প্রকাশ্যে কেউ বলেননি, আমি এটাও শুনেছি তারা ভারত থেকে কিছু সফট লোনও পেতে চান, যে আমরা এখন ধার দিন পরে মিটিয়ে দেবো। সেগুলো কোনো এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি বলে আমি বলতে পারছি না, কিন্তু এইগুলো আলোচনা সব মূল পরিপ্রেক্ষিতটা ছিল যে আমাদের বাংলাদেশের পাশে সবসময় ভারত থাকে, এখন যেন আপনারা থাকেন, এটাই। বিষয়টা ভারত কি করবে এখানে? ভারতের তো কিছু করেনি, তো শেখ হাসিনার দল, তিনি তো সিদ্ধান্ত নেবেন তিনি কি করবেন। আমি গত 10ই এপ্রিল, যেটা মুক্তিযুদ্ধ প্রথম স্বাধীন সরকার প্রতিষ্ঠার দিন, সেই দিন যে আওয়ামী লীগের সভাটা হয়েছিল, আমি সেটাকে দেখলাম ফেসবুকের মাধ্যমে। সেখানে সমস্ত নেতা যারা উপস্থিত ছিলেন, যারা হয়েছিলেন, প্রত্যেকেই শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। এমন একজনও বলেননি যে আপনি আপা সরে যান, অন্য কাউকে দিন, কেউ এই প্রস্তাব দেননি। আর তিনিও যেটা পরবর্তীকালে বলেছেন, তিনি মূলত সেদিন অন্য কোনো রাজনৈতিক বক্তব্য রাখেননি। তিনি বলেছেন যে এই মুক্তিযুদ্ধের প্রথম যে সরকার প্রতিষ্ঠা এবং বঙ্গবন্ধুর যে ঘোষণার পর যে সরকার তৈরি হলো, সেই সরকারটা সম্পর্কে তার ইতিহাসটা ব্যাখ্যা করেছে, এবং আগামী 17ই এপ্রিল আবার একটা এরকম ভাষণ দেবেন আমি শুনেছি। সেদিনে মুজিবনগর দিবস, যেদিন সরকারকে শপথ নিয়েছিল, যেদিন আর কি হ্যাঁ, সেই দিনের জন্য একটা তিনি সেদিনও একটা একইভাবে মিলিত হবেন বলেছেন। তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশে এসে বলেছেন যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে তারা নিয়ে যাবেন ভারত থেকে, এবং শেখ হাসিনাকে সন্ত্রাসী নেত্রী বলেছেন তিনি বলেছেন ভারতের মাটিতে বসে তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবেন না। পারবেন কি পারবেন না আমি জানি না, সে হুমায়ুন কবির জানেন, সেটা অন্য কথা। তিনি তার কথা বলেছেন, তিনি সন্ত্রাসী বলেছেন, এটা ঘটনা, এটা আমি জানি। এখানে মিটিংও বলেছেন, তিনি বলেছেন আর কি, যে সন্ত্রাসী সব কথা বলেছেন আর কি, সবই। তিনি সন্ত্রাসী, তিনি এটাও বলেছেন আওয়ামী লীগ বলে আর কোনো দলের অস্তিত্ব নেই বাংলাদেশে, এটা সত্যি কথা। সেরকম যদি হয়, আমার মনে হয় তাদের উচিত শেখ হাসিনাকে আবার ওখানে ফেরত দিয়ে জায়গা করে দেওয়া, যাতে তিনি রাজনীতির মানুষ প্রত্যাখ্যান করুক। সেই সাহস আছে তার। হুমায়ুন কবিরকে হয়তো বুঝছি না যে তার কোনো সাহসই নেই, হিম্মতই নেই, বা বিএনপির কোনো হিম্মতই নেই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার। কারণ রাজনীতি করতে দিলে কি হবে সেটা খুব ভালো করে ধরা যাবে।
এই বক্তব্যের পরে আপনার যাদের ভারতের যাদের সাথে কথা হয় আওয়ামী লীগের নেতা, তাদের প্রতিক্রিয়া কি আপনার কাছে? এই প্রতিক্রিয়া হচ্ছে কোনো প্রতিক্রিয়া নেই, পাগলের মতো বলছেন ওরা, বলি না জানা কথাই ছিল এর মধ্যে নতুনত্ব কি বলে, নতুনত্ব কিছু শুনিনি তো। বিএনপি কোন দিন আমাদের সম্পর্কে প্রশংসাসূচক কথা বলেছে? এটা তো শুনিনি কখনো। নতুন তো কিছু মানে এটা তারা বলবেন না, স্বাভাবিক, আমরা আমাদের মতো সুযোগ সুবিধা মতো রাজনীতি করবো। এবং তারা ধন্যবাদ যে ভারত সরকারকে দিয়েছেন, যে ভারত সরকার তাদের এখানে আশ্রয় দিয়েছেন এবং তারা আশ্রিত হয়ে আছেন সমস্ত সুযোগ সুবিধা সহ। ফলে সেটা তো তারা উপকৃত, সে বিষয়ে তো তাদের কোনো ব্যাপারে তাদের কোনো দ্বিধা কিছু নেই। তারা জানেন তারা সময়ের অপেক্ষায় আছেন এবং তারা মনে করেন একটা সময় মানুষের চাপে বাধ্য হবেন বিএনপি সরকার যে আওয়ামী লীগকে আবার পুনরায় বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দিতে। সেটা না হলে আরেক রহমান সরকারের পক্ষেও কিন্তু সম্ভব নয় বেশি দিন থাকা। কেন এটা? কারণ জামায়াত তার উপরে চেপে বসবে না। জামায়াত ওখানে একটা প্রধান বিরোধী দল, তো তারা যা চাইবেন, তারা যে মানে রীতিমতো ডিকটেট করবেন, সেরকম কিছু লক্ষণ আমরা দেখতে পেয়েছি না। কিন্তু একটা খুব জানি না তোমাদের ওখানে ব্যাপক আলোচনা হয়েছে কিনা বলতে পারবো না, যেটা হচ্ছে যে ওই সম্প্রতি একটি বিল আনা হয়েছিল বাংলাদেশের পার্লামেন্টে। বিলটা বোধহয় আমি জানি না পাস হয়েছে কিনা, এখন বোধহয় পাস হয়েছে, বিলটা উত্থাপিত হয়েছে। যে বিলটাতে রটে গিয়েছিল, বহু সাংবাদিক লিখেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিল এসছে, যেটা এক্সিকিউটিভ অর্ডারে হয়েছিল। এক্সিকিউটিভটা আজও আছে, কিন্তু ওটা আওয়ামী লীগের নাম কোথাও নেই ওই বিলটায়। ওই বিলটা আছে রাজনৈতিক দল, গোষ্ঠী এবং রাজনৈতিক দল। এখন অনেকে প্রশ্ন তুলছেন, শুনেছি আমি, যে এই রাজনৈতিক দল বলতে কি জামায়াত ইসলাম, তাকেও কি নিষিদ্ধ করা হবে ওই আইনের বলে? এটা জামায়াতের প্রশ্ন আছে। এমনকি ভবিষ্যতে যদি আরেকটা কোনো সরকার হয়, সেই সরকার ওই আইন বলে বিএনপি কে নিষিদ্ধ করে দিতে পারে। আইনটা তো যদি পাস হয়ে যায়, তাই না? ফলে এই বিষয়টা কেবলমাত্র আওয়ামী লীগের সমস্যা না, সমস্যাটা বিএনপির, সমস্যাটা জামায়াত। ফলে বিলটির ভবিষ্যৎকে আমি এখন জানি না, বলতে পারবো না। সেটা বাংলাদেশের সাংবাদিকরা আলোকিত করলে বুঝতে পারবো। আমি বিলটাতে জেনেছি যখন আওয়ামী লীগ বলে কোনো দলের নাম লেখা। বাংলাদেশে একটা প্রচার আছে যে জামাত ইসলামীর এই যে চাপ বা জামাত ইসলামী যেগুলো করছে, তার মূল চাহিদা আসলে সে কিন্তু সরকারের অংশীদারিত্ব চায়, মন্ত্রিসভায় একটা স্থান চায়। জামাত এর আগেও বিএনপি মন্ত্রিসভায় ছিল। জামাত যদি আবার এই সরকারের মন্ত্রিসভায় যায়, তাহলে ভারতের সাথে সম্পর্কে কোনো প্রভাব পড়তে পারে? আমাদের একজন সাবেক হাই কমিশনার বিনা সিকরিকে বলতে শুনলাম যে তারেক রহমানের উপর এখন একটা চাপ, সেই চাপটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার পর ইউনূস আবার রাষ্ট্রপতি হবেন এবং জামায়াত ওই সরকারের উপপ্রধানমন্ত্রী হবেন, এবং এরকম একটা জাতীয় সরকার গঠনের একটা চাপ আছে তারেক রহমানের উপর। তো সেইটা আমি মানে আমাদের সাবেক হাই কমিশনার তিনি প্রকাশ্যে বলেছেন। তিনি কোনো মানে তিনি একটা টক শোতে বলছিলেন, আমি শুনেছি। তারপরে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনার ভিত্তি কি, বলে ভিত্তির কিছু নেই, এটাই চায় জামায়াত। এইটাকে এখন তারেক রহমান কিভাবে ঠেকাবেন সেটাই দেখার বিষয় আমাদের। আর এটা ঠেকাতে পারে একমাত্র তারেক রহমান যদি আওয়ামী লীগকে ময়দানে নামার সুযোগ দেয়। আওয়ামী লীগ ছাড়া জামায়াতকে রোখার আর কারণ নেই। আওয়ামী লীগকে তো শোনো, জামায়াত ইসলামীকে তো শেখ হাসিনাই রুখে রেখেছিলেন না। শেখ হাসিনার সময় তাদের তো গর্তে ঢুকিয়ে রেখেছিলেন না, সেটা তো বিএনপি পারছে না, তাই না? ঘটনা হচ্ছে না, আওয়ামী লীগই একমাত্র ওষুধ জামায়াতের। এটা জানে, এটা বিএনপি জানে। আর তারেক রহমান কিন্তু একটু লক্ষ্য করলে একটু দেখা যাচ্ছে না যে একটু নীরব, অনেক বেশি কথা বলছেন অন্য নেতারা। তারেক রহমান খুব বেশি বলছেন না। এমনকি রাষ্ট্রপতি ভাষণের বিতর্কে ধন্যবাদ সূচক প্রস্তাবও তিনি ভাষণ দেননি, দিচ্ছেন সালাউদ্দিন। ফলে কিরকম আমার একটু মানে আমি জানি না, খটকা লাগছে আর কি বিষয়গুলো, যে তারেক রহমান বলেছিলেন কোন পার্লামেন্টে যখন তার প্রথম আসেন তার মা খালেদা জিয়া যখন প্রথম প্রাইম মিনিস্টার হন, সংসদীয় দলের নেতা হন,
তখন তিনিও কিন্তু কথা বলতেন না বা খুব কম কথা বলতেন। একজন সুরঞ্জিত সেনগুপ্ত বলে একজন নেতা একদিন পার্লামেন্টে খুব মজা করে বলছিলেন, একটা কিছু কো গোলাপি, একটা কিছু কো, মানে উনি কথা বলছেন না এর জন্য আর কি। তো তারেক রহমানকেও কিন্তু সেইভাবে অনেকে দেখছেন, আবার কেউ কেউ বলছেন উনি কথা কম বলছেন বলে ভুল কম করছেন। হ্যাঁ, আমি তারেক রহমান আমার যেটা বলছি, তিনি তার নিজের কথা নিজে খেলাপ করেছেন। সেটা হচ্ছে তিনি বলেছিলেন রয়টার্সকে যদি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বিশ্বাস করেন না। তারই সরকার এমন একটা বিল আনছে, মানে তিনি কি অসহায়? তিনি কি অন্য কোনো নেতাদের দ্বারা গৃহবন্দী? তিনি কি অন্য, আমি জানি না গৃহবন্দী কিনা বলতে পারবো না, কিন্তু